সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের ছুটির দিনের এই পবিত্র রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1536তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই কৃষক মোহাম্মদ বারেক হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কৃষক বারকের সাথে পরীর বাস্তব প্রেম কাহিনী। এই গল্পটা ইতিমধ্যে আমি আপনাদেরকে অনেক পরীর গল্প শুনিয়েছি, কিন্তু আজকের এই গল্পটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। কেন জানেন? এই গল্পটা বর্ডারের এপার আর ওপারের পরীর সঙ্গে এক মিষ্টি মধুর ভয়ানক প্রেমের বাস্তব কাহিনী। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই কৃষক বারেক হোসেনের জীবনে হৃদয় স্পর্শ করার মতো এই বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই বারেককে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বারেক হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা কাকি সহ কাকাতো ভাই বোন। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের সীমান্ত ঘেঁষে কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। ছোট পাহাড়ের পাশে আমাদের এই গ্রামটা দেখতে যেন ঠিক ছবির মতোই সুন্দর। সেই গ্রামে আমার বাবা একজন নামকরা কৃষক এবং কৃষিকাজ করে আমার বাবা ছোটোবেলা থেকে আমি দেখে আসছে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমাদের গ্রামে তেমন কোনো স্কুল ছিল না, অনেক দূরে গিয়ে পড়াশোনা বা স্কুলে যাওয়া লাগতো, যার কারণে খুব ছোট্ট বয়সে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। মা এবং দাদির হাতে বা কাকির হাতে যতটুকু আমি নিজের নাম লেখা শিখেছি, এটাই হচ্ছে আমার জীবনের ডিগ্রি। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকেই আমি বাবার সঙ্গে কৃষি কাজ করতাম। খুব ছোটোবেলায় যখন বাবা মাঠে যেতে কাজ করতে, আমি বাবার সঙ্গে সঙ্গে যাইতাম। আমার বড় ভাইয়া ছিল সম্পূর্ণ আলাদা। আমার বড় ভাইয়া মাঠে কাজ করা, রোদে পড়া এগুলো ভাইয়ার পছন্দনীয় ছিল না। ভাইয়া খুবই স্মার্ট এবং অন্যরকম চলাফেরা করার চেষ্টা করত। বাবার সঙ্গে আমি একমাত্র সেই ছোটোবেলা থেকে কৃষিকাজে জড়িত ছিলাম, যার জন্য বাবা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। বাবার স্বপ্ন দেখেছে বাবার মতোই কৃষক আমাকে বানাবে। বাবা একটা জমি দেখলে বলে দিতে পারতেন যে এই জমিতে কোন ফসল করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে, এবং ফসলের দিকে তাকিয়ে বলে দিতে পারতেন যে এই ফসলের কী সমস্যা হয়েছে, কী ধরনের সার কীটনাশক বা ঔষধ দিলে এই সমস্যা থেকে ফসলকে মুক্ত করা যাবে। বাবার আমি এরকমও দেখেছি যে আশেপাশের গ্রামেরও কোনো মানুষ যদি কোনো ফসল লাগাইতো, আমার বাবাকে নিয়ে যাইতো এবং ফসলে কোনো সমস্যা দেখলে আমার বাবা ডাক্তারের মতো সেটার চিকিৎসা করতেন। এক কথায় আমার বাবাকে কৃষকের চিকিৎসকও বলা চলে। যাই হোক, এরকম করে আস্তে আস্তে করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এমন করতে করতে আমাদের গ্রামটা এমনিই ছিল সীমান্তর খুব কাছাকাছি। এরপরে সীমান্তের ঠিক একদম পাড়ের একটা গ্রাম আছে। সেই গ্রামেরই কালামুন্সি নামক একটা লোকের সঙ্গে আমার বাবার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও সেই লোকটা আমার বাবার থেকে বয়সে ছিল প্রায় অনেকটাই বড়, কিন্তু সেই লোকের সঙ্গে আমার বাবার খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওই কালামুন্সি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়িতে থাকতো এবং আমাদের ভাই বোনদের সঙ্গে কালামুন্সির অনেক ভালো একটা সম্পর্ক ছিল। এরকম করে যখন আস্তে আস্তে করে দিন আর রাতগুলো পার হচ্ছিল, একটা সময় হঠাৎ করে এই কালামুন্সি মৃত্যুবরণ করে, কালামুন্সি মারা যায়। কালামুন্সি যখন জীবিত ছিল তখন আমরা এই ঘটনা জানতাম না। কালামুন্সি মৃত্যুবরণ করার পরে আমার বাবা আমাদেরকে বলে যে আমি তো কালামুন্সির কাছে অনেক টাকা পাই। তো যখন আব্বা এই কথা বললো যে তিনি কালামুন্সির কাছে টাকা পায়, তো তখন তো অলরেডি কালামুন্সি মারা গেছে, কিন্তু তার অনেক জমি জমা আছে, অনেক সয় সম্পত্তি আছে। তো আমরা আব্বাকে বলেছিলাম যে কালামুন্সিকে যাতে দাফন করতে না পারে আপনি বাধা দেন। আমার আব্বা তখন বলে, কালামুন্সি আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তিনি যদিও বয়সে আমার বড়, তবে তার সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সামান্য টাকার জন্য আমি তার লাশের পাশে বাধা হয়ে দাঁড়াতে পারবো না। আমার আব্বা তখন কিছুই বলল না বা দিবে না।
আমার বড় ভাইয়া আর আমি তখন ওই কালামুন্সির বাড়িতে গেলাম আমার আব্বা সহ। যাওয়ার পরে কালামুন্সির বড় ছেলেকে আমার বড় ভাইয়া তখন জানাইলো যে এমন এমন ঘটনা, আমার আব্বা তো আপনার আব্বার কাছে টাকা পাইতো, এখন কি করা যায়। ওই সময় কিন্তু আমি ছোট না, আমিও প্রায় অনেকটা বড়, আমার বয়সও তখন প্রায় 18-19-এর কাছাকাছি। আমার বড় ভাইয়ের তো আরও বেশি, কিন্তু বড় ভাই এ পর্যন্ত বিয়ে করে নাই। তো কালামুন্সির বড় ছেলে বলতেছিল যে ঠিক আছে, যেহেতু আমার আব্বা মারা গেছে আপনারা ভয় পাইয়েন না, আমি যেহেতু বেঁচে আছে, আমাদের ভাই বোনরা আছে, সবার সঙ্গে মিলে আমরা আপনাদের টাকা পরিশোধ করে দিব, এই কথা বলেছিল। তা আমরাও আর তখন ঝামেলা করলাম না, যথারীতি কালামুন্সিকে দাফন করে ফেললাম। কিন্তু কালামুন্সিকে দাফন করার পরে এরপরে দেখা গেল যে মূল ঘটনা, কালামুন্সির ছেলেরা আমাকে যেমন করে বলেছিল, আমাদেরকে বলেছিল যে টাকা ফিরাই দিবে, কিন্তু তারা আর কোনো রকমের টাকা পয়সা দিচ্ছে না। কালামুন্সি দাফন হয়ে যাওয়ার পরে আমরা প্রায় প্রতি মুহূর্তে কালামুন্সির বাড়িতে যাইতাম। আমি যাইতাম, আমার মা যাইতো, আমার বাবা যাইতো, বড় ভাইয়া যাইতো, কিন্তু কালামুন্সির ছেলেরা আজকে দিব, কালকে দিব, দিচ্ছি এরকম করে করে আমাদেরকে ঘুরাইতেছে। একটা পর্যায়ে আমরা খুবই বিরক্ত হয়ে গেলাম, কি ব্যাপার আমাদের টাকা দিচ্ছে না কেন। এক পর্যায়ে কালামুন্সির গ্রামেরই এক সর্দারের কাছে আমার মা আর আমার বড় ভাইয়া তখন বিচার দেয়। বিচার দেওয়ার পরে একটা দিন নির্ধারণ করা হয়, সেই দিনে আমার বড় ভাইয়া আমরা পরিবারের সবাই মিলে তখন কালামুন্সির ওই গ্রামের যে দরবারি আছে তার বাড়িতে বসি। তখন কালামুন্সির ছেলে মেয়ে যারা আছে সবাইকে তখন ডাকা হয়। ডাকা হওয়ার পরে আমার বড় ভাইয়া তখন বলে কালামুন্সির মৃত্যুর পরে আমি তার ছেলেকে জানাইছি, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কালামুন্সির বড় ছেলে এটা পুরোই অস্বীকার করে। তিনি বলে যে না, আমাকে কোনো কিছু জানানো হয়নি, আমি জানিই না যে আমার বাবার কাছে তারা টাকা পাইতো। কালামুন্সির বড় ছেলে পুরোপুরিভাবে এটাকে অস্বীকার করে। আমার আব্বা ছিল খুবই সাদামাটা একজন মানুষ। কালামুন্সির বড় ছেলে অস্বীকার করার পরে আমার আব্বা আমাদেরকে টাইনা বলতেছে চলে আয় থাক, উনি মারা গেছে, আমার টাকা লাগবে না। আমার বড় ভাই একটু যেটা বলে যে একটু রাগী মানুষ ছিল আর কি। বড় ভাই তখন বলতেছে যে না, আমরা টাকা পাবো, এবং এই নিয়ে তখন খুব ঝামেলা হয়। এবং একটা পর্যায়ে তখন আরও 2-3টা দরবারে ডেট হয়, এবং 2-3টা ডেট পরে একটা পর্যায়ে রায় আসে যে আমরা টাকা পাইতাম। আমার আব্বার কাছে কিছু প্রমাণ ছিল ছোটোখাটো, ওই প্রমাণগুলো দিয়ে আমরা তখন প্রমাণ করতে সক্ষম হই যে না, আমরা কালামুন্সির কাছে টাকা পাবো। এবার কালামুন্সির ছেলেরা তখন বলতেছে যে ঠিক আছে, যেহেতু টাকা পাবি নে, আমার আব্বা তো মারা গেছে, আর আমাদের আর্থিক অবস্থা তো ঠিক এখন খুব বেশি একটা ভালো না, এবং আমরা চাইলেই তো আপনার টাকাটা পরিশোধ করতে পারবো না, আমাদেরকে সময় দিতে হবে। এই সময়ের কথা বলেও না ভাই আরও 8-9 মাস কেটে গেছে, না তারা আমাদেরকে টাকাই দেয় না। এক পর্যায়ে কালামুন্সির বড় ছেলে তখন বলল আমার ভাইরা তো আমার সঙ্গে একমত হচ্ছে না, তারা তো টাকা দিচ্ছে না, এখন কি করি, একটা কাজ করেন, বর্ডারের পাশে ইন্ডিয়ান যে বর্ডার আছে, বর্ডারের পাশেই কালামুন্সির বড় ছেলে বলতেছে ওইখানে আমাদের একটা জমি আছে, অনেক বড় একটা জমি, এবং আপনি একটা কাজ করেন, আপনি ওই জমিটা নিয়ে যান, আপনি ওই জমিতে চাষাবাদ করেন, এটা দখলে যান, আমি দলিল দেব এবং আমার ভাইয়েরাও পরে দলিল দিবে, আপনি ওই জমিটা দখল করেন। এরপরে আমি আর আমার ভাইয়া মিলে ওই জমি দেখার জন্য গেলাম। ওইটা ভাই একেবারে বর্ডারের পাশে, ধরেন জমিটার যে পাড়টা, ওই পাড়ের মধ্যে বর্ডার। এই অবস্থা দেখে আমার ভাইয়া তখন রেগে গেছে। আমার বড় ভাইয়া বলতেছে যে কোনোভাবে এই জমি আমরা নিব না, কারণ বড় কথা হচ্ছে এই জমিতে আপনি তেমন কিছু চাষাবাদ করতে পারবেন না, কারণ আপনি কোনো কিছু চাষাবাদ করলে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ আছে, এরা বাধা দেয়, বা বাংলাদেশি বর্ডার গার্ড যারা আছে এরাও ঝামেলা করে। এই জমিতে আপনি আসলে কোনো কিছু চাষাবাদ করার মতো উপযোগীই না, যার কারণে ওই কালামুন্সির বড় ছেলে জমিটা এমনি আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কি, যেহেতু ওনারা এটাতে কোনো কিছু করে না। তো এখন আমরা তখন বাড়িতে আসছি, এসে আম্মার সাথে আলোচনা করলাম, আব্বার সাথে আলোচনা করলাম যে জমির তো এই অবস্থা, এখন এই জমি নেওয়ার থেকে না নেওয়াই ভালো হবে। আমার দাদি তখন বলতেছে যে রে দেখ, ওরা তো দেয়ই না টাকা, তো পুরে মায়ের, সেই মায়ের জায়গা থেকে যদি আমরা বর্ডারের পাশে, তার কাটার পাশে একটা জমি পাই, কিছু হইলে হইলো, না হইলে নাই, তবে জমি যদি একটা পাই এটা খারাপ কি, এটা তো খুব একটা খারাপ না। তো দাদির যুক্তি মতো আমরা তখন এই জমিটা তখন দখলে নিয়ে নিলাম, জমি দখলে নিলাম, এবং কালামুন্সির বড় ছেলে এবং তার যে বাকি ছেলেরা আছে তারাও তখন সবাই দলিল টলিল দিয়ে দিছে। তো জমিতে কি করবো আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। জমিতে সবসময় যাওয়াও যায় না, মাঝে মাঝে যদি বর্ডারে রেড সিগন্যাল থাকে, কোনো খারাপ কোনো সমস্যা বর্ডারে হয়, তখন এই জমির আশেপাশে যাওয়াও যায় না। এই করতে করতে অনেকগুলো দিন কেটে গেছে। একটা পর্যায়ে এই জমির পাশেই এক লোক ক্ষীরা ক্ষেত করছিল, আপনি হয়তো চিনেন ক্ষীরা। তো আমার মাথায় তখন হঠাৎ করে আসছে যে আমি এখানে শসা করতে পারি, কারণ ক্ষেতটা মোটামুটি শসার জন্য উপযোগী। আমার আব্বাও দেখে বলতেছে যেখানে শসার চাষ করা যায়, এবং জমিটাতে শসা যদি লাগানো যায় তাহলে অনেক লাভ হবে। তো
তো এরপরে আমি আর আব্বা আমরা দুজনেই মিলে তখন সিদ্ধান্ত নিলাম ওখানে মানে শসার চাষ করব। পরে আব্বা আমরা দুজনেই মিলে ওখানে শসার ক্ষেত লাগাই দিলাম, মানে শসার বীজ লাগাইলাম। একটা সময় এটা অনেক ভালো একটা শসা ক্ষেত হয়ে গেছে, এবং যে সময় শসা আসছে এগুলো আকার অনেকটা বড় ছিল, এরকম সাইজের ছিল শসাগুলো, লম্বা লম্বা, অনেকটা ভালো। তো এগুলো আসার পরে এখন দেখা গেল কি যে ভাই বর্ডারের এই পার্ট তো ঠিক আছে, গ্রাম আছে, বাড়ি আছে, এবং দেখা যায় যে সব কিছু ঠিক আছে, কিন্তু বর্ডারের ওই পারে অনেক মানে ঘন জঙ্গল। এখন দেখা যায় কি রাতের বেলায় বানররা করে কি গভীর রাতে ওই বন থেকে তার কাটার উপর দিয়ে আইসা আমার জমি থেকে ভাই শসা নিয়ে যায়। তো এটা কিন্তু আমি প্রথমেই বুঝতে পারিনি, প্রথমে মনে করছিলাম যে সম্ভবত বাঙালিরা চুরি করে নিয়ে যায় এরকম কিছু একটা। তো একদিন আমি বিকেলবেলা নিজের চোখেই দেখলাম যে একটা বানর অনেক বড় একটা শসা নিয়ে আমার সামনে থেকে চলে যাচ্ছে। তো এইটা দেখার পর আমি শিওর হয়ে গেলাম যে না, আসলে মূলত কোনো বাঙালি আমার শসা চুরি করে না, এটা ইন্ডিয়ান বানররা করতেছে। তো এখন ইন্ডিয়ান বানরদের তো আর কোনো ভাই পাসপোর্ট ভিসা টিকিট লাগে না, ওরা তো ডিরেক্টলি আসতেই পারে, যেতেই পারে। আর বানর যে কত ডেয়ারিং ছিল আমি আপনাদের কি বলবো, আমি কাজ করতেছি আমার মাথার উপর থেকে আমার ক্যাপ নিয়ে চলে গেছে, এমন অবস্থা। বানরের অনেক উত্তাপ হয়ে গেছে, এখানে বানরের উত্তাপে থাকাই যাচ্ছিল না। তা আমি তখন আব্বারে বললাম যে আব্বা কী করা যায়। আব্বা তখন বলে শসাগুলো তো বড় বড় হয়েছে, এখনই যদি এগুলো আমরা কেটে ফেলি তাহলে এগুলো তিতা লাগবে, মানে মিষ্টি লাগবে না, কষ্ট করে হলেও আরও কয়েকটা দিন শসাগুলোকে জমিতে রাখা লাগবে। তো আব্বা তখন আমার বলতেছে একটা কাজ করতে, পাহারা বসা, পাহারা বসাই দে, কারণ পাহারা বসাইলে দেখা যায় যে অন্তত কম আসবে, রাতের বেলায় তুই হাঁটবি, অনেক সময় দোল তাবলা বাজাবি। আমি তখন বললাম এটা বাজাইলে তুই ইন্ডিয়ান বিএসএফরা গুলি করে দিবে। আমার আব্বা বলে না, কিছু করবে না, দিনের বেলা ওদেরকে বলে দিবি যে আপনাদের দেশ থেকে বানর এসে আমার জমির শসা নিয়ে যায়, আমি রাতের বেলা একটু ঢোল তবলা বাজাবো, সাউন্ড করবো যাতে বানররা না আসে। তা আমার আব্বা বড় ভাইয়া তারা দুজনেই আসছে, আইসা ইন্ডিয়ান যেখানে গার্ড আছে ওই গার্ডের সঙ্গে কথাবার্তা বলছে যে এমন এমন ঘটনা। তাই গার্ডে তখন হাইসা বলতেছে যে আমাদেরকে শসা দেওয়া লাগবে। তা আমার আব্বা বলে ঠিক আছে, আপনাদের লাগলে আপনারা নিয়ে যায়। এরপর আমি তখন পাহারাই শুরু করলাম। তো পাহারা দিছি, আবার ওই গার্ডগুলোর সঙ্গে যে কথা বলছিলাম বিএসএফের সঙ্গে ইন্ডিয়ান, ওদের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরা মাঝে মাঝে তার কাটার এই পারে আমার কাছে চলে আসে, আমার জমিতে আসে, আইসা আমার কাছ থেকে শসা নিয়ে যায়, আমার এইটা ওইটা দেয়, মানে তাদের সঙ্গে আমার খুব গভীর একটা সম্পর্ক হয়ে গেছিলো। তো এই করতে করতে মাঝে মাঝে তো ধরেন রাতের বেলায় গভীর রাত বসে থাকি, ভালো লাগে না, মনটা জানে কেমন লাগে। তো আমার না ভাই বাঁশি বাজানোর একটা অভ্যাস আছে, একেবারে যে ভালো বাজাইতে পারি তা কিন্তু না, তবে এমনি বাঁশি বাজানোর একটা ভালো অভ্যাস আছে, আমি বাঁশি বাজাইতে পারি। তো চন্দ্রিমা রাত, আকাশ অনেক বড় একটা চাঁদ, সব কিছু অনেক স্বচ্ছ পরিষ্কার। একদিন আমি করলাম কি, এই পাড়ে বসে মানে জমির আইলে বসে আমি একদিন বাঁশিতে ফু দিলাম। তো রাতের বেলায় বাঁশি বাজাইতে বিএসএফরা আসে, আইসা বলে তুই খুব সুন্দর বাঁশি বাজাইতে পারিস, বাজা, মানে ওরা আমাকে আরও বাহবা দিত। বিএসএফের সঙ্গে তখন আমার সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়, মানে মনে হয় যেন ওরা আমার পরম আত্মীয়, ওরা আমাকে অনেক ভালোবাসে। তো প্রথম দিন বাঁশি বাজাইলাম, সব কিছু ঠিকঠাক, দ্বিতীয় দিন বাজাইলাম। তৃতীয় দিনের মধ্যে যখন বাঁশি বাজাইতে শুরু করলাম তখন হঠাৎ করে গভীর রাত, আনুমানিক বাংলাদেশ সময় রাত তখন প্রায় 1টা কি 1:30টার মতো বাজে, মানে মধ্যরাতের কাছাকাছি। এই মিডনাইটে আমি হঠাৎ করে ইন্ডিয়ার দিকে তাকায় দেখলাম ইন্ডিয়ার তারকাটার পাশেই মানে জঙ্গলের মধ্যে একটা ছোট পাহাড় আছে, খুব বড় কোনো পাহাড় না, ছোট একটা পাহাড়। এবং দেখে মনে হলো ওই পাহাড়ের মধ্যেই, মানে ওই পাহাড়ের উপরে কেউ একজন মানে দাঁড়িয়ে আছে, যার হাতে হারিকেন আছে। এরকম মনে হলো যে হারিকেন হাতে আছে এবং সাদা পোশাক পরিহিত অবস্থায় কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যেটা কোনো অভয়া হতে পারে, মানে চাঁদের অভয়া হতে পারে বা এরকম কিছু হতে পারে, কিন্তু ভালো করে তাকায় দেখলাম যে না, আসলেই কে জানি দাঁড়ায় থাকে। আমি যখনই বাঁশিতে ফু দিই, বাঁশিতে ফু দেওয়ার কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ের চূড়ে এসে কেউ একজন দাঁড়ায় থাকে হাতে হারিকেন নিয়ে। তো বুঝতে পারতেছিলাম না যে আসলে এটা কে, মানে কি এভাবে মানে মানে বাঁশি মানে বাঁশিতে ফু দিলে এখানে আসে, কোনো কিছু আসলে তখন প্রথমত বুঝতে পারতেছিলাম না। এইভাবে প্রথম দিন কেটে গেল, এবং তৃতীয় দিনও একইভাবে রাতের বেলায় আমি যখন দেখলাম যে ওখানে বাঁশি বাজাইতেছে, ওখানে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। তো তৃতীয় দিন এবার একজন বিএসএফের সঙ্গে আমার ভালো পরিচয়, এখানে ওনারা ডাক দিলাম, মানে গার্ড থেকে ওনাকে ডাক দিলাম। ওনাকে ডাক দিয়ে মাত্র ওই দিকে তাকায় দেখতেছি ওইটা আর নাই, মানে আর দেখা যায় না। তো মাঝে মাঝে দেখি, ধরেন আমি যদি একা দেখি তাহলে দেখতে পাই, বাট ওনাদের কাউকে দিয়ে যদি দেখাই তখন আর দেখি না। তো আমি একদিন বিএসএফের সঙ্গে কথা বললাম যে ঘটনা কি, এখানে আমি যখন মানে বাঁশি বাজাই রাতের বেলায় এই ছোট পাহাড়ের উপরে আমি একটা মেয়েকে দেখতে পাই, কে এটা? তো ওই বিএসএফের মধ্যে একজন বলতেছে এটার পাশে একটা গ্রাম আছে, মানে এই পাহাড়টার পরে একটা গ্রাম আছে, কিছু
পরিবার ওখানে বসবাস করে, তারা হিন্দু ধর্মের। এবং ওই পাহাড়ের পদদেশেই একটা হিন্দুদের মন্দিরও আছে। তিনি বলল হয়তো কোনো এই হিন্দু মেয়ে, কারণ বাঁশির সুর তো অনেক দূর পর্যন্ত যায় রাতের বেলায়, তো সম্ভবত কোনো না কোনোভাবে তাদের কানে যায়, যেহেতু তারা মন্দিরে আশেপাশে থাকে, সম্ভবত তারাই কেউ না কে পাহাড়ের উপরে উঠে তোমার ওই বাঁশির সুর শোনে, এরকমটা হতে পারে। তা আমার কাছেও ধারণাটা এমনই মনে হচ্ছিল, কারণ মাঝে মাঝে তাদের ওই মন্দিরে কাশের ঘণ্টার শব্দ আমি এখান থেকে শুনতে পাই। তারা যে মন্দিরে ঘণ্টা বাজায়, ঘণ্টার শব্দ এখান থেকে শোনা যায়। তো তাদের মন্দিরের ঘণ্টা যদি শোনা যায়, তাহলে অবশ্যই আমার বাঁশির সুরও সেখান পর্যন্ত যায় এবং তারা আমার বাঁশির সুর শুনতে পায়। তো এখন প্রশ্ন হলো যে কে এটা, এবং আমি যখন গভীর রাতে বাঁশি বাজাই, কেনই বাঁশি দুর্গম পাহাড়ের উপরে উঠে আমার বাঁশির সুর শুনে, তার হাতে হারিকেন থাকে, এবং কেনই বা স্পেসিফিক আমি শুধুমাত্র তাকে রাতের বেলায় দেখি, এই নিয়ে আমার ভিতরে এক অন্যরকম কৌতূহল জন্ম হয়েছে। কে এটা এবং কি তার পরিচয়, কেন সে এরকম উপরে উঠে আমার বাঁশির সুর শোনে, এই সমস্ত কিছু তখন আমাকে খুব ভাবাচ্ছিল। আমি খুব টেনশনে পড়ে যাচ্ছিলাম যে কে হতে পারে, কে হতে পারে। বারবার মনের ভিতরে এই প্রশ্নটাই জাগতেছিল যে কে হতে পারে এটা, কিন্তু এর কোনো সৎ উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে বুঝতে পারতেছিলাম না যে কে এটা, এবং রাতের বেলায় কেনই বা আমার বাঁশির সুর শোনার জন্য উনি এরকম পাহাড়ের উপরে উঠে দাঁড়ায় থাকে। এভাবে দীর্ঘদিন কাটার পরে একদিন হঠাৎ করে মনে হলো যে না, এটা কে বাঁশি বাজায়, আরে এখানে কে দাঁড়ায় থাকে, আমি তার একদিন দেখতে যাব। কারণ তখন ধরেন আমার শোষাকে প্রায় ভেঙে ফেলার মতো অবস্থা, ভেঙে ফেলবো হয়তো বড় জোরে আর 2 থেকে 3 দিন আমি এখানে থাকবো, এবং 2-3 দিন পর আমরা এখান থেকে আমি এখান থেকে চলে যাব, আর আমি এখানে আসবো না। তো এই মানুষটাকে তো আর দেখা হবে না। আজকে বেশ কয়েকটা দিন ধরে তাকে দূর থেকেই দেখে যাচ্ছি, সে পাহাড়ের উপরে আসে, আমার বাঁশির সুর শুনে, আজকে না হয় তারে আমি দুনয়ন ভরে দেখব। এই পরিকল্পনা করে বর্ডার গার্ডদেরকে কিছু বললাম না, না বলে ওনাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো, আমি এই পারে ও পারে এদিকে ওদিকে যেতে পারি। অবশ্যই আপনাকে বলতে ভুলে গেছি, এর আগেও আমি ওই পারে দিনের বেলায় গিয়েছিলাম, গিয়ে তাদের মন্দির দেখলাম, তাদের পাড়া দেখলাম, সবই দেখলাম। এবার আমি করলাম কি, একদিন রাতের বেলায় বাঁশি বাজানো বন্ধ করে সে পাড়ের দিকে রওনা দিলাম, বর্ডারের তার কাটার ওই পারে চলে গেছি। ওই পারে যাওয়ার পরে আমি তখনও দেখলাম যে উনি ওখানে দাঁড়ায় আছে। সেদিন হাতে কোনো হারিকেন দেখলাম না, দেখিয়ে দেখলাম যে উনি দাঁড়ায় আছে। পাহাড়টা খুব বেশি একটা উঁচা না, ছোট একটা পাহাড়। তার কাটার ওপারে গিয়ে বন দিয়ে হেঁটে হেঁটে আমি তখন আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় পৌঁছাইলাম। তখনও দেখলাম উনি দাঁড়ায় আছে। দেখে মনে হলো হিন্দু ধর্মেরই কোনো একটা মেয়ে, তার চেহারা বেশভূষ আমার কাছে এরকমই মনে হলো, সাদা একটা কাপড় পরা। আমি গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরেই আমার দিকেও তাকায় আছে। আমি তার দিকে তাকায় আছি, তখন সে না ভাই মুসকে মুসকে হাসতেছে। গভীর রাত, মধ্যরাত, আকাশে চাঁদ আছে, চারদিকে হিমেল বাতাস বইতেছে, এবং অনেক রকমের জোনাকি পোকারা উড়ে বেড়াচ্ছে। এক শান্ত নীরব পরিবেশের মধ্যেই এই ঘটনা। আমি তার দিকে তাকায় বললাম যে কে আপনি? কিছুই বলে না। আমি বললাম কে আপনি? পরে বলে আমি সীতা। আমি বললাম সীতা, আপনার বাসা কোথায়? বলে এই যে আঙুল দিয়ে দেখাই দিল পাহাড়ের নিচে মন্দির ঘেঁষে যে গ্রাম আছে সেই গ্রামে। আমি বললাম আপনি এই গ্রামে থাকেন? বলে হ্যাঁ। আমি বললাম তো আপনি রাতের বেলা এখানে কেন আসেন? পরে বলে আপনি যে বাঁশি বাজান, আপনার বাঁশির শব্দ শুনতে। আমি বললাম আমি এত দূরে বাঁশি বাজাই, আপনি কিভাবে জানলেন যে আমিই বাঁশি বাজাই? পরে বলে ওই যে আপনার হাতে বাঁশি আছে। তাই আমি বললাম যে হ্যাঁ আসলে আমিই বাজাই। পরে বলে আপনি কিভাবে আসছেন এখানে? আপনি কি বিএসএফ ধরে নাই? আমি বললাম না, আপনাদের বিএসএফরা অনেক ভালো, তাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, তারা আমাকে আসতে দিছে। তারপরে বলতেছে ও আচ্ছা, আমাদের পাড়ায় যাবেন, চলেন। আমি বললাম আরে না, এত রাত, চারদিকে গুটগুটে অন্ধকার, যদিও চাঁদের আলো আছে, তারপরেও এরকম রাতের বেলায় আপনাদের পাড়ায় যাওয়াটা আমার জন্য খুব রিস্ক হয়ে যায়। এমনি আমি বিএসএফকে বুঝিয়ে সামান্য সময়ের জন্য আসছি, আমি এবার চলে যাব। পরে বলে আপনি যে বাঁশি বাজান না, সত্যি বাঁশির শব্দটা আমার কাছে খুব মধুর লাগে, এবং আপনার বাঁশির শব্দ শুনলে না আমি পাগল হয়ে যাই। এবং সে অনেক কথাবার্তা আমাকে বলে, এবং বলে একটা কাজ করেন না, এখানে একটু বাঁশি বাজান। আমি বললাম না না না, এখানে যদি বাঁশি বাজায় আর এই বাঁশির সুর যদি আপনাদের গ্রামে যায় অথবা বিএসএফের কোনো অফিসারের কানে যায়, তাহলে এসে আমাকে এখানে গুলি করে মেরে ফেলবে। বলে হ্যাঁ তাও ঠিক বলেছেন, এরা খুব ঝামেলা করে। আচ্ছা আমি কি আপনার সঙ্গে ওই পারে যেতে পারি? আমি বললাম না, আপনি ওই পারে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়, যেহেতু আপনি একটা মেয়ে মানুষ এবং বিএসএফ আপনাকে সহজভাবে এই বর্ডার ক্রস করতে দিবে না। তো আপনি যদি অনুমতি দেন, আমি মাঝে মাঝে এই পারে আসবো এবং এসে আপনার সঙ্গে দেখা করব।
বলে হ্যাঁ তাহলে আইসেন, আমি রাতের বেলায় সবসময় এই পাহাড়ের উপরে বসি, আমার ভালো লাগে। গভীর রাতে চাঁদ তারা দেখতে আমার খুব ভালো লাগে, যার জন্য আমি মাঝে মাঝে নয় প্রায় প্রতিদিনের রাতে এই পাহাড়ের চূড়ে এসে বসি। আমি তখন বললাম সত্যি, আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি কিন্তু প্রতি রাতে আসবো এখানে এবং আপনার সঙ্গে গল্প করব, আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। বলেন আচ্ছা ঠিক আছে, আমি বাধা দিব না। এরপরেই হলো কি, আমি তখন এই প্রায় প্রতি রাতেই এই বর্ডার ক্রস করে ওই পারে যাইতাম এবং তার সঙ্গে এই পাহাড়ের চূড়ায় আমি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলতাম, আবারও চলে আসতাম। তো আমার আব্বা তখন বলতেছে, তখন তো শসা হয়ে গেছে, শসা তখন বিক্রি টিক্রি হয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে। আমার আব্বা বলে এখন কি করবি ওই জমিতে, তুই জমিতে আর কিছু করার দরকার নাই, জমিতে চাষাবাদ করাটা রিস্ক হয়ে যায়। আমি বললাম বিএসএফের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গেছে, এখন আশা করা যায় খুব বেশি একটা সমস্যা হবে না, আমি এখানে এখন নীরবেই চাষাবাদ করতে পারবো। আমার আব্বা বলে যদি তোর কাছে এটাই মনে হয় যে তুই চাষবাস করতে পারবি তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তো এরপরে আমরা আবারও এটাতে চাষাবাদ শুরু করলাম, আপনার সবজি চাষ করতেছিলাম। এবার সবজি চাষে লাগাই দিছি। সবজি চাষ করা এখানে আর বড় কারণ হচ্ছে আমার সীতার সঙ্গে দেখা করা। আমি বর্ডার ক্রস করে ওপারে যাইতাম এবং ছোট ওই পাহাড়ের উপরে বসে সীতার সঙ্গে এক মিষ্টি মধুর প্রেমের সম্পর্কে লিপ্ত হতাম। তো এইটাই যে বিএসএফ আছে এদের মাঝে অনেকেই জানে যে আমি ওখানে যাই এবং হিন্দু পাড়ার একটা হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করি, এটা সবাই জানে। কিন্তু তারা আমাকে খুব সাবধান করে যে এরা ভালো হয় না। যারা আছে, যারা এখানে, বিশেষ করে এখানে একজন মুসলিম ছেলে ছিলেন, উনি ইন্ডিয়া বাড়ি, ওনার নাম হচ্ছে সাইফুল, উনি কলকাতা বাড়ি, সাইফুল ইসলাম। তো সাইফুল ভাই আমাকে খুব বাধা দিত, আমাকে বলতো যে বারেক এটা ঠিক না, তুমি যে ওই পারে যাইতেছো বা ওই মেয়ের সঙ্গে পাহাড়ে দাঁড়ায় কথা বলতেছো, তুমি যদি কখনো ধরা খাও তারা কিন্তু তোমাকে মেরে ফেলবে, তোমাকে তো মারবে এবং আমরাও বিপদে পড়বো, কারণ তুমি বর্ডার ক্রস করে আসছো, আমরা তোমাকে এমনিই ঢুকতে দিছি, এটা কিন্তু ভালো হবে না। তারপরও না আমি সাইফুল ভাইয়ের কথাকে খুব বেশি একটা গ্রাহ্য করতাম না, শুনতাম না। না শুনে আমি ওই পারে চলে যেতাম এবং দিবানিশি তখন সীতার সঙ্গে আমার একটা মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে। এরকম করে সময় যত সামনের দিকে যাচ্ছে আমি সীতার প্রতি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। আমার তারা ছাড়া কোনো কিছুই ভালো লাগতেছে না। এমন একটা পর্যায়ে তখন হঠাৎ করে তাদের যে ক্যাম্পে যে অফিসার ছিল ওই অফিসারটা চেঞ্জ হয়ে গেছে। তখন নতুন একটা অফিসার চলে আসছে। নতুন একটা অফিসার আসার পরে বিএসএফের সোলজার যারা আছে তারা তখন আর আমাকে ওভাবে ঢুকতে দেয় না। তারা তখন মোটামুটি আমাকে বাধা দিচ্ছে, ঢুকতে গেলেই বলতেছে অফিসার আছে, ঝামেলা করবে, তোর গুলি করবে, মেরে ফেলবে, এইরকম ঝামেলা করতো, যার জন্য আমি আর ওপারে খুব বেশি একটা যেতে পারতাম না। এপারে দাঁড়িয়ে সীতারে দেখতাম, শীত ওই পাহাড়ের উপরে থাকতো, আর আমি এপারে দাঁড়িয়ে তার কাটার ফাঁক দিয়ে আমার ভালোবাসার মানুষ সীতাকে দেখতাম। সে সময়তে আপনার মোবাইল ফোন বা ইন্টারনেটের ব্যবস্থা খুব বেশি ছিল না, যার জন্য আমি সীতার সঙ্গে কোনো সোশ্যালভাবেও যোগাযোগ করতে পারতাম না। এভাবে বেশ কয়েকদিন কাটার পরে একদিন রাতের বেলায় বহু রিস্ক নিয়ে, প্রায় 16 বা 17 দিন পরে অনেক রিস্ক নিয়ে আমি বর্ডার ক্রস করে গভীর রাতে ওই সীতার কাছে যাই। এবং যাওয়ার পরে সেদিন আমি কান্না করে দিয়ে বলতেছি যে সীতা, আমি অনেক কষ্ট করে আসি এখানে, আমার এখানে আসতে অনেক কষ্ট হয়, বিএসএফরা আমাকে আগের মতো ঢুকতে দেয় না, ওদের অফিসার চেঞ্জ হয়ে গেছে, আমি সত্যিই বড় মুশকিলে পড়ে গেছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না সীতা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যাব। ও আমাকে বলে বিশ্বাস করো, আমারও না এখানে থাকতে ভালো লাগে না, আমার বুকের ভিতরটা কেমন জানি খুব ব্যথা করে, আমারও ইচ্ছা করে আমি তোমার সঙ্গে চলে যাব। তা আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে কালকে রাতে তুমি রেডি হয়ে এসো, আমি তোমাকে নিয়ে যাব। ওই তখন নিজেই বলতেছে কালকে নয়, তুমি আমাকে আজকেই নিয়ে চলো। তো যখন বললো কালকে না, আমাকে আজকেই নিয়ে চলো, আমি তখন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে কালকেও যেতে যাচ্ছে না, আজকেই যাবে, তাহলে কি করা যায়। আমি তখন বললাম যে তুমি কি সত্যি আজকেই চলে যাবা? বলে হ্যাঁ, আমি আজকেই যাব, আমি তোমার সঙ্গে এক কাপড়েই চলে যাব, আমি তোমার সঙ্গে থাকবো, আমার সত্যি এখানে আর ভালো লাগে না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমি তোমার কাছে যেতে পারি না, তোমাকে দেখতে পারি না, তুমি এপারে থাকো আমি ওপারে থাকি, আমার ভালো লাগে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু থাকো, আমি সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলি। তো বর্ডার এরিয়াতে যাই দেখলাম সাইফুল ভাই নাই এবং আরেকটা হিন্দু ভাই আছে। তো উনি তো আমার কোনোভাবেই ঢুকতে দিবে না, উনি সুজিস হচ্ছে ওনার নাম। তো উনি তো আমারে ঢুকতে দিবে না, উনি তো আমার ওরে নিয়ে যেতে দিবে না। কি করা যায় অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, প্রায় 4টা কি 4:30টার দিকে, ফজরের আজানের কিছুক্ষণ আগে তখন সাইফুল ভাই আসে, তোমার বর্ডার করে আর কি রাউন্ড দিয়ে আসার পর আমি তখন সাইফুল ভাইরে বললাম যে সাইফুল ভাই এই ঘটনা। সাইফুল ভাই তখন আমাকে ডাইরেক্ট নিষেধ করে যে না, তখন কিন্তু বর্ডারে শুধুমাত্র সাইফুল ভাই ছিল, আর কেউ ছিল না। আমি বললাম সাইফুল ভাই,
আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি ওকে ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচবো না ভাই, ওরে প্লিজ যেতে দেন। ওনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করি এবং একটা সময় ও ওই পাহাড় থেকে এই মানে ওদের যে ক্যাম্প আছে ক্যাম্পের ওখানে নেমে আসে। তো সাইফুল ভাই মোটামুটি একটা সময় ইমোশনাল হয়ে যায় এবং ইমোশনাল হওয়ার পরে আমারে বলে যে ঠিক আছে যাও, তবে সাবধান। এটা বলার পরে তখন ওরে নিয়ে আমি বর্ডার ক্রস করে বাংলাদেশের এরিয়াতে চলে আসে। বাংলাদেশের এরিয়াতে আসা মাত্রই ফজরে আজানটা দিয়ে দেয়, মানে এই বর্ডারটা ক্রস করে ভিতরে ঢোকা মাত্রই আমাদের জমিটা পাস হচ্ছে, এই সময় ভাই ফজরে আজান দেয়। ফজরে আজানটা দেওয়া মাত্রই আল্লাহ আকবার বলা মাত্রই সীতা সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে যায় এবং শাস্তা মাথা ডুলে পড়ে যায়। মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে আমি তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কী ব্যাপার, ও মাথা ঘুরে পড়ে গেল কেন? আমি তখন ডাকতেছি সীতা, ও সীতা, সীতা উঠো। আজানটা শেষ হওয়ার কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি ওর জ্ঞান ফিরে চলে আসে এবং এসে আমার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। আমি বললাম কী হয়েছে তোমার? ও বলে কিছুই না, আমি যদি মাঝে মাঝে এরকম অজ্ঞান হয়ে যাই তুমি কিন্তু ভয় পেও না, আমি এবার ঠিক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তো তখন প্রায় মোটামুটি আলো পড়তেছে, আলো হয়ে গেছে, মানে সূর্য মামা উকি দিচ্ছে এমন একটা অবস্থা, পূবের আকাশটা কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম যে আমি ওরে নিয়ে কই যাব? আমার এখনও বড় ভাইয়া আছে এবং ছোটো বোন আছে, মা বাবা সবাই আছে, অনেক বড় একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে আমি সীতাকে নিয়ে যাব, পরিচয়টা কী দিব? ও যে হিন্দু এটা জানার পর তো আমার আব্বা আম্মা আমাকে ঘরেও ঢুকতে দিবে না। আমি তখন সীতারে বললাম যে সীতা, তুমি যে হিন্দু এটা জানার পরে আমার আব্বা আম্মা তো তোমাকে ঘরে ঢুকতে দিবে না, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি কি করব? ও তখন নিজে আমাকে বলতেছে যে তুমি তোমার আব্বা আম্মাকেই বিয়ে বলবা আমি মুসলমান, আমি প্রয়োজনে মুসলিম হয়ে যাব, এরকম করে আমারে বলে। আমি বললাম সত্যি তুমি নিজেকে বলবা তুমি মুসলমান, মুসলমান বলবা কিন্তু? ও বলে আচ্ছা ঠিক আছে। আমি বললাম তুমি বলো তোমার নাম সাথী? ও বলে আচ্ছা আমি আমার নাম সাথী বলবো। এই কথা বলার পরে আমি তখন সকালবেলা বাড়িতে গিয়ে উঠছি। তো উঠার পরে ভোরে কিন্তু আমার দাদি একটু হাঁটাহাঁটি করে উঠানে, দাদিই প্রথম দেখছে। দেখার পরে দাদি তার ঘরে আমাকে ডাইকে নিয়ে বলতেছে এই মেয়েকে? আমি বললাম দাদি ওর ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। যদিও আমাদের এলাকার লোকদের ইন্ডিয়াতে চলা আসা আছে, মানে যাওয়া আসা আছে, আমরাও যাই ওরাও আসে, মোটামুটি একটা পারিবারিক সম্পর্কের মতোই। দাদি আমার বলে ইন্ডিয়া থেকে এই সকালবেলা এই মেয়েটার তুই কেন নিয়ে আসলি? আমি বললাম দাদি আমি ওকে ভালোবাসি, ওরে আমার ভালো লাগে, সে ভালোবাসা থেকে আমি ওকে নিয়ে আসছি। দাদি আমারে বলে এই কাজটাকে তুই ঠিক করছিস, এটা তো ভালো করিস নাই, এখন যদি ইন্ডিয়ান লোকেরা জানে তাহলে তো আমাদের ঘর বাড়ি এসে সব ভেঙে দেবে। আমি তখন বললাম দাদি কেউ জানবে না, তুমি নিশ্চিন্তে থাকো, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি, ও কোথাও কোনো কমপ্লেন বা অভিযোগ করবে না, যদিও অভিযোগ না করে তাহলে কে আসবে? দাদি তখন বলতেছে এটা মনে হয় ভালো হয় নাই, আচ্ছা ঠিক আছে তুই আমার ঘরে ভয়, তুই এখন হঠাৎ করে বেরোইস না, আমি গিয়ে তোর আব্বা আমার সঙ্গে কথা বলি। তা আমার আব্বা যদিও এতটা চালু মানুষ ছিলেন না, একটু বকাশোকা টাইপেরই, কিন্তু আমার মা খুব চালাক ছিলেন। দাদির মুখ থেকে এই কথা শোনা মাত্রই মা তখন প্রচণ্ড খেপে গেলেন, মানে রেগে গেলেন। রেগে গিয়ে আমার দাদিরে বলতেছে এটা আপনি কী বলতেছেন? আমার দাদি বলে হ বৌমা, আমি দেখছি এমন এমন ঘটনা। পরে আমার মা দাদির ঘরে আসছে, আসার পরে মা বলতেছে ওরে যেই থেকে আনছিস ওখানে দিয়ে আয়, আমি আর কিছু শুনতে চাই না, যেখান থেকে নিয়ে আসছিস তুই ওখানে দিয়ে আয়। আমি তখন মারে বলতেছি যে আমি ওরে ভালোবাসি, ওরে ভালোবেসে নিয়ে আসছি, আমি ওরে দিতে পারবো না। এই নিয়ে ধরেন মার সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হচ্ছিল। এমন পর্যায়ে দাদি তখন বলতে স্যার এই যে নিয়ে আসছে তা তো ইন্ডিয়া থেকে আনছে, এখন ওই মেরে দিয়ে আসবে কীভাবে? দিয়ে আসতে গেলেও তারা বিপদে পড়বে, ওই বৌমা যা হবার হয়েছে তুমি তারা ঘরের ভিতর নিয়ে যাও। তো এরপরে আমার মা তখন এই সাথী, মানে ওর নাম ছিল সীতা, ও বলছে সাথী, তখন ঘরের ভিতর নিয়ে যায়। আমাদের ফ্যামিলিতে তখন খুব একটা ভয়ভীতি দেখা দেয়, কারণ আশেপাশের মানুষ যদি জানতে পারে আমি ইন্ডিয়া থেকে একটা মেয়েকে ভাগাই নিয়ে আসছি, তখন তো ধরেন সবাই গিয়ে বর্ডারে বিচার দিবে এবং বর্ডারে বিচার দেওয়া মাত্রই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাবে, একটা ঝামেলা হবে। আর ইন্ডিয়ান মেয়ে তার বাবা মাও তো হয়তো তারা খুঁজতেছে, এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে, তো একটা বিপদ হয়ে যাবে। যার জন্য আমরা তখন তারা করলাম কি ঘরের ভিতর লুকিয়ে রাখলাম। ইতিমধ্যে আমার মা একটা হুজুর ডেকে ওর সঙ্গে আমার কলমা পড়াই দিছে, যেহেতু ওর কোনো ডকুমেন্ট নাই, যার জন্য কোনো কাবিন হয় নাই, শুধুমাত্র কলমা পড়ি। এবং কলমা সম্পূর্ণ হওয়ার পরে ও তখন এই ঘরের মধ্যে মানে লুকায়িত অবস্থায় থাকে। দিনের বেলায় ও সম্পূর্ণ ঘরের মধ্যেই থাকে, কোনো কাজকাম করে না। আমার মা খাবার দিত, দাদি খাবার দিত, ওখানেই খাইতো। এবং রাতের বেলায় আমি ওরে নিয়ে বেরোইতাম, বেরোয় উঠানের মধ্যে ওরে নিয়ে বসতাম। তো ওর মাঝে না আমি কিছু মানে যেটাকে বলে একটু অন্যরকম পাওয়ার খেয়াল করতাম, মানে ও যে মাঝে মাঝে কিছু কিছু কথা বলে এবং কিছু কিছু কাজ করে, এগুলো কেমন জানি একটু অন্যরকম ছিল। অন্যরকম কি আমি আপনাকে বলি, মানে বুঝিয়ে বলি, মানে ও এরকমভাবে কথা বলতো যেটা মানে ও জানার কথা না, ও বুঝার কথা না, মানে এরকমভাবে আমাকে বলি তো যে তোমাদের এটা হতে পারে, তোমাদের এটা হতে পারে, মানে অনেক সময় দেখা যায় যে ভবিষ্যতের অনেক কিছু ও বলে দিতেছে।
তো ও তো আসলে এগুলো বলতে মানে পারার মতন, তো কীভাবে বলে। এভাবেই দিনের পর দিন রাতের পর রাত কাটতেছে। আরেকটা চিন্তার বিষয় হচ্ছে, ওর যে আমি ইন্ডিয়া থেকে ভাগাই নিয়ে আসছি, ওর ফ্যামিলিও তো কখনো ওর কোনো খবর নিতে আসে নাই। অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো একটা গরুও হারিয়ে যায়, আমরা তখন বর্ডারে ওই পারে খবর পাঠাই যে কোনো না কোনোভাবে ওই পারে গরুটা চলে গেছে কিনা, তাদেরকে জিজ্ঞেস করি। কিন্তু দেখা যায় যে ওদের ফ্যামিলি থেকে বা ইন্ডিয়ার ওই পাশ থেকে এই পার পর্যন্ত আজও কাউকেই কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি যে আদৌ ওদের একটা মেয়ে হারায় গেছে বা কোথায় গেছে। কিছু বুঝতে পারলাম না। এভাবে প্রায় কয়েকটা মাস পেরিয়ে যাওয়ার পরে ওর গর্ভে কোনো সন্তান আসতেছে না। সন্তান যখন আসে না, আমার দাদি তখন করলো কি, ওরে ঝাড়ফুঁক করতে শুরু করলো। যখনই ভাই ওরে ঝাড়ফুঁক করে, ও তখন রেগে যায়। ওই আর আমার দাদির সামনে যায় না। ও বলে আমার দাদি যখন ওরে ঝাড়ফুঁক করে তখন নাকি ওর শরীরে খুব ব্যথা করে, আগুন ধরে যাওয়ার মতো অবস্থা হয়। আমি বলি, এমন হওয়ার তো কথা না, এমন কেন হবে? ও তখন বলে, আমি জানি না, তুমি এই বুড্ডিকে বলো ও যাতে আমাকে ঝাড়ফুঁক না করে। তো আমি তখন দাদিরে বলতাম যে দাদি, তুমি ওরে ঝাড়ফুঁক করো না, ওরে যদি ঝাড়ফুঁক করো তাহলে ও বলে ওর শরীরে নাকি আগুন চলে। এই প্রথম যখন আমি দাদিকে এই কথাটা বললাম, এটা বলা মাত্রই আমার দাদি তখন চোখটা অনেক বড় বড় করে ফেললো। দেখি মনে হলো দাদির ভিতরে কোনো একটা ভয় ঢুকে গেছে। দাদি তখন আমারে বলতেছে, আমি ঝাড়ফুঁক করলে ওর শরীরে আগুন কেন জ্বলবে? আমি বললাম, দাদি আমি তো ঠিক জানি না, কিন্তু ও আমারে বললো যে ওকে যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে ওর শরীরে নাকি আগুন জ্বলে। আমার দাদি আমারে বলতেছে, এটা তো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, এই কথাটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, এটা শুনে তো আমার কাছে মনে হচ্ছে এখানে অন্য কোনো সমস্যা আছে। আমি বললাম, না দাদি, অন্য কোনো সমস্যা নাই, ও আমাকে জাস্ট বলছে তুমি ওরে ঝাড়ফুঁক করো না। এই কিছুদিন পরেই, ওই মানে এই ঘটনার প্রায় 5-7 দিন পরেই ও আমারে বলতেছে, তুমি একটা কাজ করো, তোমার দাদিরে বলো এ বাড়ি থেকে বেরিয়ে যাইতে। হঠাৎ করে আমি বললাম যে সীতা, তুমি এটা কি বলো? আমি যদি আমার দাদিরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি, দাদি কি বাড়ি থেকে বেরিয়ে যাবে? কখনোই যাবে না। আর আমি দাদিকে বের করে দেওয়ার কে? আমার বাপ আছে, চাচা আছে, সবাই আছে, আমি কেমনে দাদিরে বের করব? ও আমারে বলে, তুমি যদি দাদিরে বের না করো তাহলে অনেক সমস্যা হবে। আমি বললাম, কী সমস্যা হবে? আর দাদি যদি থাকে তা তোমার জন্য ভালো, তোমার একটা দাদি আছে, এটা তোমার জন্য অনেক ভালো। বলতেছে, না, আমার জন্য মোটেও ভালো না, আমি চাই না যে উনি থাকুক। মানে ও দাদিরই সহ্য করতে পারতো না। দাদিকে যদি এখানে দেখতো ওইখানে চলে যেত, এদিক দিয়ে দেখলে ওদিক দিয়ে চলে যেত। তো কেন চলে যেত বা দাদির সামনে কেন পড়তো না বা দাদিকে কেন স্কিপ করতো, আমি এগুলো বুঝতে পারিনি। তো একদিন আমি সন্ধ্যার সময় দাদিকে জিজ্ঞেস করতেছি, আচ্ছা দাদি, ও যখন প্রথমে এই বাড়িতে আসছিল তখন তোমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল, তুমিও তারা অনেক ভালোবাসতা, সেও অনেক ভালোবাসতো। যখন থেকে তুমি তাকে একটু জারপোক করতে শুরু করছো তখন থেকেই না ও তোমাকে আর সহ্য করতে পারে না, তোমাকে দেখলে ও কেমন যেন একটু দূরে সরে যায়। তার কারণটা কি? আমার দাদি একটা মুচকি হেসে বলে, তুই যখন কোনো সূরা পড়বি তখন তো শয়তানের গায়ে আগুন লাগবেই, তুই যখন কোরআন তেলাওয়াত করবি তখন তো শয়তানের গায়ে আগুন লাগবেই, এটাই তো স্বাভাবিক। আমি তখন বললাম, দাদি তুমি কি বলতেছো? তুমি সূরা পড়বা, কেরাত পড়বা, কোরআন পড়বা, শয়তানের গায়ে না আগুন লাগবে, কিন্তু আমার বউ সাথীর কী হয়েছে, ও কেন বলে ওর শরীর জ্বলে? আমার দাদি তখন আমার দিকে তাকে একটা মুচকে হেসে দিয়ে বলে যে তার মানে ও তো শয়তান। আমি বললাম, দাদি এ তুমি কি বলতেছো? দাদি হাইসা বলে, ওর ইন্ডিয়াতে গিয়ে খবর নেত আমার এইটা বলে। এই নিয়ে দাদির সঙ্গে আমি সন্ধ্যার সময় কথা বলছি, সাথী কি শুনছে কি শোনে না আমি জানি না, ঘরে যাওয়ার পরেই না ও আমার উপর খুব রেগে যায় এবং ও আমাকে ডিরেক্টলি বলে দেয় আমি যাতে দাদির সঙ্গে কোনো কথা না বলি, আমি যেন দাদির সঙ্গে কোনো কথা না বলি, দাদির সঙ্গে কথা বললে আমার ক্ষতি হবে, এগুলো সেগুলো সে আমাকে বলে এবং এও বলে এই পরিবার থেকে বাইরে গিয়ে আলাদা কোথাও তার সঙ্গে থাকার জন্য। তো হঠাৎ করে কেন এরকম করতেছে বা ওর মানে ইয়ে কি, টার্গেট কি, ভাই আমি এগুলো আর বুঝতে পারি না। এরপরে আস্তে আস্তে করে সময়গুলো সামনের দিকে পাস হইতেছে, সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, একদিন সকালবেলা আমার দাদি আমারে বলতেছে, তুই বাড়িতে থাক, আজকে বাড়িতে একজন মেহমান আসবে। তো আমি দাদিরে বললাম যে দাদি কোন মেহমান আসবে? দাদি বলে, আমি জানি একজন মেহমান আসবে, তুই আজকে বাড়িতে থাক। ওই সময় কিন্তু সীতার শরীরটা একটু ভালো ছিল না, মানে সীতা খুব অসুস্থ ছিল, বেশ 2-3 দিন ধরে অসুস্থ। তা আমি যেটা মনে করছি, মনে হয় জানি সীতারে দেখাইতে আমার দাদি মনে হয় কোনো কবিরাজ টবিরাজ বা কিছু একটা নিয়ে আসছে, মানে হয়তো ওদের শরীর খারাপ এই জন্য মনে হয় কোনো ডাক্তার বা কিছু আনবে। তা আমি তখন জমিতে চলে গেছে কাজ করার জন্য, যেহেতু আমি কৃষি কাজ করি, জমিতে গেছে কাজ করতে। 11টা কি 12টা বাজে, হঠাৎ করে আমার বাড়ির মধ্যে পড়ছে চিৎকার। বাড়ির মধ্যে যখনই ভাই চিৎকার পড়ছে, কিরে বাড়িতে চিৎকার কেন? আমি দৌড়ে তখন বাড়িতে আসছি। বাড়িতে এসে দেখি আমাদের আশেপাশের পাড়ার সব মানুষ আমাদের বাড়িতে। আমি তখন সীতারে পাইতেছি না। আমার দাদিরে বললাম যে দাদি সাথী কোথায়? দাদি বলে, সাথীকে? আমি বললাম, সাথীকে মানি? ও দাদি,
আজকে 3 থেকে 4 মাসের মতো আমি যার সঙ্গে সংসার করতেছি, তুমি তারে চেনো না? দাদি বললো, ও তো সাথী না, ও তো সীতা। আমি বললাম, সীতা? বলে হ্যাঁ, ও তো সীতা, ও তো ওর এলাকায় চলে গেছে। যে ওর এলাকায় চলে গেছে? দাদি তুমি কি বলতেছো? বলে ও চলে গেছে। তো মানে আমি বললাম, দাদি তুমি এগুলো কি বলতেছো চলে গেছে? আমার মা তখন আমার ডাক দিয়ে বলতেছে, তুমি এরা আনলি কোত্থেকে? আমি তোমার তো বললাম ইন্ডিয়া থেকে আনছি। আমার মা তখন বলে, তাহলে মিথ্যা বললি কেন? এই মেয়ে তো হিন্দু, তুই মুসলমান কেন বললি? আমি বললাম, মা আসলে তোমরা যাতে রাগ না করো বা ওরে মেনে নাও, এই জন্য আমি মিথ্যা কথা বলছিলাম যে ও মুসলমান। আমার মা তখন বলতেছে, এই মেয়ের কী হয়েছে জানি না, মেয়ে হঠাৎ করে তোরা আর চিনতে পারে না। আমি তখন বললাম, আমারই চিনতে পারবে না কেন, কী হয়েছে? তো মার সঙ্গে কথা বলতে বলতে মা বলে, আমি জানি না, তো দাদি জানে। তো পরে আর মার সঙ্গে কথা বাড়াইলাম না, দাদির কাছে গেলাম, ও দাদি কী হয়েছে? দাদি তখন হাইসা হাইসা বলে, এটা তো তোর বউ ছিল, তোর বউ চলে গেছে। আমি বললাম, দাদি কি চলে গেছে, মানে কি বলতেছ? দাদি বলে, আমার সঙ্গে কথা না বলে সবার সঙ্গে কথা বল, এই মেয়ে কী করছে? তা আমি যখন পাড়ার মানুষকে জিজ্ঞেস করছিলাম কী হয়েছে, বলে হঠাৎ করে নাকি এই মেয়ে আমাকে চিনে না, এবং নাকি বলতেছে আমি এই পাড়ায় কেমন করে আসলাম, আমি পাড়ায় আসছি কেন, আমার মা কোথায়, বাবা কোথায়, দিদি কোথায়, দাদা কোথায়, এগুলো নাকি বলতেছিল। এবং বলে নাকি একটা সময় সে বের হয়ে গেছে, বের হয়ে সে নাকি দৌড়ে বর্ডারের দিকে চলে গেছে। সবাই এটা বলতেছে, বর্ডারের দিকে দৌড়ে চলে গেছে। তো আমিও তখন দৌড়ে দৌড়ে বর্ডারের দিকে চলে যাব, মানে বর্ডারের দিকে যাচ্ছিলাম। এমন সময় রাস্তার মধ্যে আমাদের এক দুঃসম্পর্কের এক দাদা হয়ে সম্পর্কে ওনার সঙ্গে দেখা। উনি আবার একটু আপনার তান্ত্রিক বা কবিরাজ টবিরাজ এই টাইপের। উনি আমার হাত ধরে বলতেছে, ওইদিকে যাইস না, তুই বাড়িতে চল। আমি বললাম, কী হয়েছে? উনি বললো, তুই বাড়িতে চল। মানে আসলে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারি না, মানে আমার সঙ্গে কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না, এক একজন আমাকে এক এক দিকে টানতেছে। তো সেখান থেকে আমি তখন বাড়িতে ফিরে আসছি। আসার পরে দাদিরে বললাম যে, দাদি ঘটনা কি, আমার সঙ্গে কী হয়েছে? দাদি আমার তখন বলতেছে, এই মেয়েটা তোরে চিনে না, এই মেয়েটা তোরে জানে না, এই মেয়েটা তোরে চিনে না, আর এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, বললেই তুই ভয় পাবি। আমি বললাম, দাদি আমি ভয় পাবো না, তুমি আমার কাছে বলো। দাদি আমার বলে, না কোনো কিছু বোঝার দরকার নাই, এবং এটা বললে তুই ভয় পাবি। তা আমি আর কোনো কিছু জানলাম না। এই সীতা চলে যাওয়ার 2 দিনের মাথায় হঠাৎ করে একদিন রাতে আমার দাদি মারা গেছে। দাদি কোনো অসুস্থ ছিল না, কোনো সমস্যা ছিল না, শারীরিকভাবে একেবারে পারফেক্ট ছিল, মানে কোনো একটা ওষুধও খাওয়া লাগতো না। এই মধ্যে হঠাৎ দাদি মারা গেছে রাতের বেলায়। দাদি মারা যাওয়ার পরে আমরা মোটামুটি সবাই দাদিকে ভালোবাসতাম, সবাই কান্নাকাটি করতেছি, মন খারাপ হয়ে গেছে। দাদির মৃত্যুতে আমরা সবাই প্রায় ভেঙে পড়ছি। তো এরপরে আমরা দিনের বেলায় দাদি দাফন কাফন সম্পন্ন করলাম। যেদিন দাদির দাফন হলো তার পরের দিনে রাতের বেলায় হঠাৎ করে আমার দরজায় এসে সীতা তখন আমরা ডাকতেছে। সীতার 2টা ডাক শুনে আমি চমকে উঠেলাম, মানে সাথে সাথে খাটের উপর বসে গেলাম। এত রাতের বেলা 2টা ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি তখন দৌড়ে এসে তখন গেটটা খুললাম, মানে দরজাটা খুললাম। খুলে দেখি সীতা দাঁড়ায় আছে, এবং প্রথমে মনে করলাম ও সম্ভবত আবার ভুল বুঝতে পারছে বা চলে আসছে, মতো বর্ডার দিয়ে চলে আসছে, কারণ বর্ডার দিয়ে আসা যাওয়া হয়তো চলে আসছে। আমি দৌড়ে আসছি, এসে বলতেছি, সীতা তুমি আসছো, ঘরে আসো। ও বলেন, আমি ঘরে যাব না, আমার সঙ্গে আসো। এই বলে আমাদের বাড়িতে একটা পুকুর আছে, পুকুর ঘাটেও তখন আমাকে নিয়ে গেছে। যদিও ও বেশিরভাগ সময় পুকুর ঘাটেই বসে থাকতো, আমাদের বাড়ির মধ্যে এই পুকুর ঘাটটাই ছিল তার খুব পছন্দের একটা জায়গা, যার জন্য দেখা যায় বেশিরভাগ সময় পুকুর পাড়ে বসে ও পুকুরের পানি দেখতো, এখানেই বসে থাকতো। তো আমি তখন বললাম যে, সীতা কি হয়েছে তোমার, বলো তো, তোমাকে এরকম অস্থির লাগতেছে কেন? তো কিছুই বলে না। আমি বললাম, তুমি কিভাবে আসলা? ও বলে, বর্ডার দিয়ে চলে আসছি। আমি বললাম, সীতা সবাই বলে তুমি নাকি আমাকে চিনো না, আমাকে নাকি তুমি চিনতে পারো না। সীতা, আমাদের প্রেম ভালোবাসা, আমাদের বিয়ে সব কি তুমি ভুলে গেছো? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছিল? ও বলে, না কিছু হয় নাই, আমি আসছি তোমার সাথে দেখা করে আমি আবার ভোরে চলে যাব। তুমি আবার ভোরে চলে যাবা? কেন চলে যাবা? চলো বাড়ি চলো। ও বলে, না আমি এখানে থাকতে পারবো না, তবে আমি প্রতি রাতে এসে তোমার সঙ্গে দেখা করে যাব। আমি যে রাতের বেলায় আসি তোমার সঙ্গে দেখা করি, এইটা কিন্তু তুমি খবরদার কাউরে বলতে পারবা না। আমি তখন বললাম, কেন, কাউকে বললে কি হবে? ও বলে, না না না, এটা কাউকেই বলা যাবে না, আমি আসবো, তোমার সঙ্গে দেখা করব, কথা বলবো, এবং আমি চলে যাব, তুমি খবরদার কাউকে কিছুই বলতে পারবা না। তা আমি বললাম, এত রাতের বেলায় তুমি একটা মেয়ে মানুষ আসবা, আবার তুমি চলে যাবা, তোমার কোনো বিপদও তো হতে পারে, যেহেতু বর্ডার এরিয়া, সবসময় আর্মি পুলিশ এখানে পাহারায় থাকে, তো এটা তো একটা রিস্ক হয়ে যায়। আমাকে বলে, আমি একটা গোপন রাস্তা দিয়ে আসি, আমার ওই গোপন রাস্তা দিয়ে আসলে কেউ দেখে না, আবার ওই গোপন রাস্তা দিয়ে আমি চলে যাব, কেউ দেখবে না, তুমি কাউকে কিছুই বলতে পারবে না। তা আমি যেটা মনে করলাম, এখানে মাঝে মাঝে সুড়ঙ্গ হয়, বর্ডারের এই পাশ থেকে ও পাশ মানুষ পারাপার করার জন্য অনেক বাংলাদেশি অসাধু ব্যবসায়িক আছে, তারা সুড়ঙ্গ তৈরি করে। তা আমি মনে করলাম যে সম্ভবত কোনো একটা সুড়ঙ্গ দিয়ে ও আসে, আবার এই সুড়ঙ্গ দিয়ে চলে যায়, বিষয়টা এরকম হতে পারে।
তা আমি আর তখন এই কথা বাড়াইলাম না এবং কথা না বাড়াইয়া ওর সঙ্গে ফজরের আগ পর্যন্ত থাকে। ফজরের আজানটা দেওয়ার কিছুক্ষণ আগে আমার বলতেছে আমি চলে যাই। আমি বললাম ঠিক আছে তুমি তো যাচ্ছ, আমি তোমাকে পাড়াটা পার করে দিই, এই গ্রামটা পার করে বর্ডার পর্যন্ত দিয়ে আসে। ও আমাকে বলে খবরদার তুমি আমার পিছনে আসবা না, আমার পিছনে আসবা না, তুমি যেখানে আছো সেখানেই থাকো। মানে আমাকে ওর পিছনে যেতে দিল না, আমাকে সেখানেই দাঁড় করিয়ে দিয়ে ও তখন ওর মতো করে চলে গেল। ও যখন ওর মতো করে চলে গেল আমি সেই জায়গায় আমার বাড়িতে দাঁড়ায় আছি এবং ভোরে মানে ফজর আজানের পরে তখন ঘরে আসছি, এসে শুইছি। আমি পরের দিন অনেক লেট করে উঠলাম। তো এইভাবে এক রাত না প্রায় প্রতি রাতেই ও আসে, এসে আমাকে দরজাতে ডাকে, আমি বের হই, ওর সঙ্গে গল্প করি। রাতের বেলায় দুজনে বসে থাকি আমাদের ওই পুকুর পাড়ে, বাড়ির পাশে যে পুকুর পাড় আছে জায়গাটা একটু নীরব, আশেপাশে তেমন কোনো মানুষ নেই। ওই নীরব জায়গার মধ্যে আমি গিয়ে বসে থাকি, মানে বসে থাকতাম, ওর সঙ্গে গল্প গুজব করতাম, কথাবার্তা বলতাম। প্রতি রাতে আসতো, এমন কোনো রাত নাই যে ও আসে না। এইভাবেই দীর্ঘ অনেকগুলো রাত আসার পরে একটা পর্যায়ে আমি তখন মানে অনেকটা বেকুল হয়ে যাচ্ছিলাম। মানে ওর আচার আচরণ কথাবার্তা মানে সব কিছুই কেমন যেন আমার কাছে খুব সন্দেহ সন্দেহ লাগতেছিল। ও যে একটা মানুষ তখন আমার কাছে ডাউট লাগতে শুরু হলো যে ও মনে হয় কোনো মানুষ না, বা ওর কথাবার্তা সব কিছু আমার কাছে কেমন যেন সন্দেহজনক লাগতেছিল। তো আপনি জানি না শুনলে ভয় পাবেন কি না, আমি যাদের কাছে বলেছিলাম এরা সবাই শুনে ভয় পাইছে। যে আমি একদিন ওরে নিজেই জিজ্ঞেস করলাম রাতের বেলায়, যে এমনি বললাম যে মানে প্র্যাকটিক্যালি হিসাব করতে গেলে একটা মেয়ে ওদের পাড়া থেকে এখানে আসতে অনেক সময় লাগে, অনেক সময়, আবার এখান থেকে চলে যেতে আরও বেশি সময় লাগে, এবং এই সময়ের মধ্যে কিভাবে আসে কিভাবে যায় এই সব কিছু তখন আমার কাছে একটু রহস্যজনক মনে হয়েছিল, মানে সন্দেহজনক মনে হয়েছিল। আমি তারে জিজ্ঞেস করলাম যে সীতা, তোমার এখান থেকে আসা যাওয়া এই সব কিছুই তো মানে আমার কাছে কেমন জানি রহস্যজনক মনে হয়। এত দূর থেকে কিভাবে তুমি এক রাতের মধ্যে আসো আবার চলে যাও, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে না। এই কয়েকটা প্রশ্ন করার পর ও তখন একটা হাসি দেয়। রে একটা হাসি যে দেয় রে ভাই, আমি জীবনে এরকম বিশ্রী হাসি দেখি নাই। এবং আমার মনে হয় হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা গলা পর্যন্ত চলে আসছে। এবং এই হাসিটা যখন তাকে প্রশ্ন করতেছিলাম, এই হাসিটা দেওয়ার সঙ্গে আমি তখন জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি, ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এবং সকালবেলা আমার জ্ঞান ফিরলে পরে আমার মা বাবা ওরা তখন আমাকে এখান থেকে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পরে আমি নাকি উল্টাপাল্টা বকতেছিলাম, ঠিকঠাক কথা বলতেছিলাম না। এবং পরে আমার ওই যে একটা দাদার কথা বলছিলাম, উনি কিছু কবিরাজি করে, আমার দাদির সঙ্গে ওনার সম্পর্ক ছিল ভালো। উনি তখন আসছে, আমার মা নিয়ে আসছে। আসার পরে তিনি বলতেছে তারা তো একটা পুরী ঘুরাইতেছে, একটা পুরী তার সঙ্গে আছে, এই পুরীটা তারে ঘুরাইতেছে, একটা কাজ করে আমি তাবিজ টুবিজ পরাই দিই, এটা আর আসবে না। তো তখন তাবিজ টাবিজ পরাই দেওয়ার পর থেকে হলো কি ও আর আসে না। এবার থেকে আমি আর সীতাকে দেখতে পাই না, সীতা আর আমার কাছে আসে না। আমি যতবারই সীতাকে ডাকি সীতা আসে না। এবং তখনই আমার কাছে মনে হলো, মানে আমি তখন শিওর হয়ে গেলাম যে না আসলেই সীতা কোনো মানুষ ছিল না। সব কিছু মিলিয়ে তখন আমি শিওর হলাম যে সীতা আসলেই কোনো মানুষ ছিল না। এবং আমি সীতাকে এতটাই ভালোবাসতাম যে আমার মনে হয় যে ও মানুষ হোক, জিন হোক, পরী হোক, যাই হোক, আমি ওর সঙ্গে সংসার করব, আমি ওর সঙ্গে থাকবো, কোজ আমি ওকে ভালোবাসি। ওরে ছাড়া আমি আর কোনো কিছুই বুঝি না, ওরে আমার লাগবেই লাগবে। তো এমন করতে করতে আমি একদিন রাতের বেলায় চিন্তা করলাম যে আমি আর তাবিজ পরবো না, কারণ এই তাবিজ পরি বলেই ধরেন সীতা আমার কাছে আসতে পারে না বা সীতা আমার কাছে আসে না। এই বলে একদিন সন্ধ্যা রাতে আমি তখন আমার এই হাতের তাবিজটা খুলে ফেললাম। সন্ধ্যা রাতে যখন আমি আমার হাতের তাবিজটা খুলে ফেললাম এবং তাবিজটা খোলার পরে সেদিনে মধ্যরাতে ও এসে আমাকে আগের মতো আবারও ডাকে। সেদিনে ডাকটা যখন ও দেয় আমি তখন শিওর ছিলাম যে ও কোনো মানুষ নয়, আমি পুরোপুরি শিওর যে ও কোনো মানুষ নয়। ডাক দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে ঘরের দরজা খুললাম, খোলার পরে একইভাবে সবসময় যেমন করে দাঁড়িয়ে থাকে এমন করেই ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমি তখন বেরোলাম, মুখটা খুব কালো, আমি জানি ও মানুষ না। তখনও তার সঙ্গে হাঁটতেছে, ভিতরে কোনো ভয় কাজ করে না, মানে মনে হয় না যে একটু ভয় লাগতেই পারে, যেটা তো মানুষটা আমি জানি, বাট আমি তারপরও কোনো ভয় পাই না। নর্মালি তার সঙ্গে পুকুর ঘাট পর্যন্ত গেছি, যাওয়ার পরে আমি চুপচাপ বসে আছি, ও চুপচাপ বসে আছে। এরপর আমি ওর দিকে তাকাইছি, তাকানোর পর ওর অলওয়েজ হাসে, মানে মুখের মধ্যে সবসময় হাসি থাকে। আমি তার দিকে তাকিয়ে বলতেছি আপনি কে? এই প্রথম তাকে এই প্রশ্নটা করলাম আপনি কে, এবং এই প্রশ্নটা করা মাত্রই ও আমার দিকে তাকিয়ে বলতেছে যে কেন? আমি বললাম আমার জানতে হবে আপনি কে, আপনি কে আমার জানতে হবে। দুইবার প্রশ্নটা করার পরে বলে আমার নাম অঞ্জু। আমি বললাম আপনার নাম অঞ্জু, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইন্ডিয়া। আমি বললাম ইন্ডিয়া কোথায়? বলে ইন্ডিয়ার যে ছোটো মন্দিরটা আছে আমি সেই মন্দিরে থাকি। আমি বললাম
তাহলে সীতাকে? বলে সীতা হচ্ছে ওই পাড়ারই একটা মেয়ে। কোন পাড়ার? বলে যে পাড়ায় মন্দিরটা আছে সেই পাড়ারই একটা মেয়ে সীতা। আমি বললাম তো সীতাকে এখানে যা আসছিল বা আপনি যে রূপে আছেন, আপনি তো সীতা রূপে আছেন, সীতা কি এখানে আছে? বলে না, সীতা নাই। আমি বললাম তাহলে আমি যে এত মাস ধরে সংসার করেছিলাম আমি কার সঙ্গে করেছিলাম? বলে তখন তুমি সীতার সঙ্গেই সংসার করেছো। তাই বললাম আমি যদি তখন সীতার সঙ্গে সংসার করে থাকি তাহলে এখন আপনি কে? ও বলে আমি সীতার অবয়ব নিয়ে এখানে আসছি, আমার কোনো শরীর নাই, তবে সীতাকে আমি খুব পছন্দ করি। সীতা মাঝে মাঝে মন্দিরে আসে পূজা দেওয়ার জন্য, আমি অনেকবার সীতার উপরে ভর করেছি এবং সব কিছু মিলিয়ে আমি সীতা রূপেই মানে সীতাকে নিয়েই তোমার কাছে আসছি। মানে তুমি যে কয়েক মাস ছিলা আমার সঙ্গে বউ হিসাবে, তুমি সীতাকেই পাইছো, সীতাই ছিল। আমি তখন বললাম যে আমি তো সীতাকে ভালোবেসে ফেলেছি, আমি তো সীতাকে ভালোবেসে ফেলেছি, আমি তো সীতার জন্য পাগল হয়ে গেছি। ও তখন আমারে বলে আমিও তোমার জন্য পাগল হয়ে গেছি, আমারও কোনো কিছু ভালো লাগে না, আমারও সব কিছু অন্ধকার লাগে, আমি তোমার জন্য প্রতিদিন ছুটে আসি। আমাদের যেই মানে ওরা বলতেছে ওদের যে সর্দার আছে, বলে আমাদের সর্দার আমাকে অনেক বাধা দিয়েছে, অনেকবার বলেছে না যাওয়ার জন্য, নিষেধ করেছে, অনেক ভয়ভীতি দেখিয়েছে, কিন্তু সব ভয়কে উপেক্ষা করেও আমি তোমাকে দেখার জন্য চলে আসি, আমার তোমাকে ভালো লাগে, আমি কি করব বলো? আমি তখন বললাম যে তোমার নাম কি? তো অঞ্জু। বলে হ্যাঁ। ও তখন বলে ওর বয়স নাকি, আসলে কি বলবো, কি বিশ্বাস করবে কিনা জানি না, 1800 বছর। ও বলে আমার বয়স প্রায় 1800 বছর। এবং আমি বলে 1800 বছর? একটা মানুষের 1800 বছর হতে পারে? ও বলে হ্যাঁ আমার বয়স, আমি বলে একটা জিনের বা এরকম বয়সও? বলে হ্যাঁ আমার 1800 বছর, 100, 200, 1800। তাই আমি বললাম তার মানে কি তুমি বৃদ্ধ হয়ে গেছো? ও বলে না আমি এখনও যুবতী। আমার বলে না আমি এখনও যুবতী। আমি বললাম তোমার কি কোনো কারোর সঙ্গে বিয়ে হয়েছিল? বলে না কারোর সঙ্গে বিয়ে হয়নি। আমি বললাম যে তুমি কিভাবে আমাকে পেয়েছো? বলে এই যে তুমি ওখানে বাঁশি বাজাইতা, তোমার বাঁশির সুর আমার ভালো লাগতো, তোমার বাঁশির সুর যখন মন্দিরে গেছে এবং তখন থেকে আমি তোমার জন্য পাগল হয়ে ছুটে আসছি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন বললাম যে আমি তোমার সঙ্গে থাকতে চাই। ও বলে আমার তো কোনো শরীর নাই, আমার সঙ্গে থাকতে পারবা না, আমার সঙ্গে তো এইভাবে থাকা যাবে না। আমি বললাম যে তাহলে আমি কি করতে পারি? ও বলে আমি মাঝে মাঝে সীতার ভিতরে আসব এবং সীতার ভিতরে আসলে পরে তুমি আমাকে পাবা। আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি সীতাকে আবার ওইখানে নিয়ে আসো, এই জায়গায় সীতাকে নিয়ে আসো। ও বলে আমি সীতাকে নিয়ে আসবো? আমি বললাম হ্যাঁ তুমি সীতাকে নিয়ে আসো, আমি সীতার মাধ্যমেই তোমাকে পেতে চাই। ও তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সীতাকে কি তোমার পরিবার মেনে নিবে? আমি বললাম হ্যাঁ মেনে নিবে, তুমি যদি সীতাকে নিয়ে আসো, তুমি যদি সীতার মধ্যে থাকো এবং সব কিছু যদি আগের মতো চলে, তাহলে আমার বাবা মা সব মেনে নেবে, কারণ আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। ও তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সন্ধ্যায় সীতাকে নিয়ে আসবো, তাহলে তুমি সীতাকে ঘরে বউ হিসাবে ঢোকাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর পরের দিনে সন্ধ্যার পরেও তখন সীতাকে নিয়ে আসছে, মানে সীতার ভিতরেও আসছে। ওই সময় আমি জানি যে ও সীতার ভিতরে বিরাজ করতেছে এবং এখানে অঞ্জু এবং সীতা দুজনেই আছে। আমি তখন সীতারে সাথী রূপে আবারও ঘরে নিলাম। আব্বা আম্মা তো আর আমাকে পছন্দই করে না, তারা তো আমার সাথে খুব ঝগড়াঝাটি, ঝামেলা এগুলো করেই যাচ্ছে। বাট আমি তাদের ওই ঝামেলার কোনো পরোয়া করি না, যেহেতু আমি ওকে ঘরে নিয়ে আসছি আমি আমার মতো করে ওর সঙ্গে থেকে যাচ্ছি। এইভাবে 3 দিন থাকলাম। 3 দিন পরেই একদিন রাতের বেলায় হঠাৎ করে ও লাফ দিয়ে খাটে বসে গেছে, বসেই ওখানে চিৎকার চেঁচামেচি শুরু করছে। খাটের মধ্যে বসে চিৎকার করতেছে আমি এখানে কেন, আমি এখানে কেন, আমি এখানে কেন, আপনি কে? আমার চিনেই না। কি তুমি আমাকে চিনো না? আমার বলে আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আমি তোমার স্বামী, আমার নাম বারেক। কোন বারেক আপনি? আমি তো আপনাকে চিনি না, আপনি কোন বারেক? মানে চিৎকার করতে শুরু করছে। তা আমি তখন বললাম যে তুমি এরকম চিৎকার করতেছো কেন? এবং ও ঘর থেকে বেরিয়ে গেছে এবং পাড়ার সব লোকদেরকে ডাকতে শুরু করছে, আমারে জোর করে নিয়ে আসছে, আমার কিডন্যাপ করে নিয়ে আসছে। এই কথাবার্তাগুলোর মাঝেই হঠাৎ করে ও করছে কি, মানে এই রাতের বেলায় বর্ডারের দিকে হাঁটতে শুরু করছে। আমি ওরা জড়াই ধরে বলতেছি তুমি যে বর্ডারের দিকে যাচ্ছ এত রাতের বেলায়। এরই মাঝেই তখন আমাদের এলাকার মানে একজন লোক আছে, উনি খুব প্রভাবশালী, ঢাকায় থাকে, ব্যবসা বাণিজ্য করে, ওনার আবার বিএসএফের সঙ্গে ভালো সম্পর্ক। উনি তখন করে কি ওনার লোক দিয়ে বিএসএফের খবর দেয়। খবর দিলে পরে আমার বাবা মা আমরা যারা আছে আমরা সবাই তখন বাড়ি থেকে পালাইয়া যাই। বিএসএফ তখন ওরা এখান থেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তখন আমাদের যে বাংলাদেশ বর্ডার গার্ড আছে, বর্ডার গার্ডের কাছে অভিযোগ করে যে আমাদের দেশ থেকে মেয়ে নিয়ে আসছে, এটার বিচার হওয়া দরকার। আমি তখন আর বাড়িতে থাকতে পারি না এবং এরপর থেকে আমি আর সীতাকেও পাই না, মানে সীতা তো চলেই গেছে, মানে অঞ্জুকেও পাই না। আমি তখন সেখান থেকে আমার খালার বাড়িতে গিয়ে আশ্রয় নিই, অনেক দূরে খালার বাড়ি, আমাদের ঘর বাড়ি সব বিএসএফ ভেঙে দেয়।
মানে বাংলাদেশ বর্ডার গার্ডও ওদেরকে হেল্প করে, মানে আমাদের অনেক ক্ষতি করে, আমাদের ফসলি জমি টমি সব ওরা মানে করে। এখানে খুব বড় ঝামেলা আছে, আইনি ঝামেলা আছে, যাই হোক নাই বলি। এবার আমি তখন খালার বাড়িতে চলে যাই। খালার বাড়িতে চলে যাওয়ার পরে আমি তখন খালার বাড়িতে আশ্রয় নিলাম। এবং প্রতি রাতে আমার কথা হচ্ছে, সীতা আমার কাছে না হয় আসতে পারে না, কিন্তু অঞ্জু তো আসতে পারে। অঞ্জু তো আমার কাছে আসতে পারে, কিন্তু অঞ্জু কেন আসে না? বেশ কয়েকটা দিন ধরে আমি অঞ্জুর জন্য পাগলামি করতে 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 লাস্ট পর্যন্ত আমি আমার ওই পাড়ার যে কবিরাজ আছে সেই কবিরাজের দ্বারস্থ হলাম। দ্বারস্থ হওয়ার পরে কবিরাজে বললাম যে কী হচ্ছে আমার সঙ্গে। উনি বলে, সীতা মেয়েটার সঙ্গে এই অঞ্জুটা ঢুকে এই তোমার ঘরে আসে বা তোমার সঙ্গে এগুলো করতেছে, তারা তোমার জীবন নষ্ট করে, এই সব কিছু তুমি বাদ দাও, সব কিছু ছেড়ে তুমি ভালো হয়ে যাও। আমি বললাম, দেখেন আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি আমাকে সত্যি কথা বলেন, অঞ্জু এখন কোথায় আছে? উনি তখন আমাকে বলে, উনি খুব বয়স্ক একজন লোক, উনি আমাকে বলে অঞ্জু এখন বন্দি আছে। আমি বললাম, বন্দি কোথায় বন্দি আছে? বলে, অঞ্জুকে বন্দি করে রাখা হয়েছে ইন্ডিয়ার ওই ছোটো মন্দিরে, পাহাড়ের পদদেশে যে ছোট মন্দির আছে ওই মন্দিরে বন্দি করে রেখেছে সেখানকার পূজারী, মানে মন্দিরের যে অধ্যক্ষ আছে সে। আমি যে কেন ওকে ওখানে বন্দি করে রেখেছে? বলে, বন্দি করে রেখেছে এই কারণে, সে সীতার অনেক ক্ষতি করে, বারবার সীতাকে নিয়ে যায় তোমার কাছে, এবং সেটা সে জানতে পারছে। ওখানের যিনি ঠাকুর আছে বা যিনি উনি জানতে পারছে, জানার পরেই তিনি ওই রাতের বেলায় মন্ত্র দিয়ে এই অঞ্জুকে আটকায় ফেলে, এবং অঞ্জুকে যখন সীতার শরীর থেকে নিয়ে যায় তখনই সীতা বাস্তব রূপে ফিরে আসে এবং তোমার এখান থেকে পালিয়ে যায়। এবং এর আগেও অনেকবার এই সীতাকে অঞ্জু অনেক জায়গায় নিয়ে গিয়েছিল, এবং সেখান থেকে সীতা আবারও ফিরে আসছে। এবার অঞ্জুকে এমনভাবে আটকানো হয়েছে, ও আর সীতার কাছেও যেতে পারবে না, তোমার কাছেও আসতে পারবে না। ওই ছোটো মন্দিরে অঞ্জু তখন আটকা। তার কথা শুনে ভাই আমি তখন ওই ছোটো মন্দিরে যাব। আমার এত সমস্যা, যে কোনো সময় বিএসএফ আমাকে মেরে ফেলতে পারে, আমাকে দেখলে হয়তো গুলি করে দিবে, আমি সর্বদিক থেকে সমস্যার মধ্যে আছি। বাট আমার কথা হচ্ছে তারপরও আমার ওপারে যেতে হবে, এবং অঞ্জু যদি ওই মন্দিরে বন্দি থাকে, সে মন্দির থেকে আমার অঞ্জুকে উদ্ধার করতে হবে। আমি তখন মানে একরকম পাগল হয়ে গেছিলাম ভাই, এত পাগল হয়ে গেছিলাম যা বলার মতো না। আবারও আমি আমার পরিবারের এগেনস্টে গিয়ে, সম্পূর্ণ পরিবারের বাইরে গিয়ে আমি আবারও ওই বর্ডার ক্রস করি। বর্ডার ক্রস করে আমি আবারও সে মন্দিরে যাই, এবং মন্দিরের যিনি অধ্যক্ষ ছিলেন, মানে ঠাকুর মহোদয় ছিলেন, ওনার কাছে আমি যখন যাই, এক রাতে ওনার কাছে যাই, এবং যাওয়ার পর আমি বলি যে আপনি যদি চান আমাকে আপনি বিএসএফের কাছে তুলে দিতে পারেন, আমার ক্ষতি করতে পারেন, আমাকে মারতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি খবর পেয়েছি আপনার মন্দিরে আপনি অঞ্জুকে বন্দি করে রেখেছেন, আপনি ওকে ছেড়ে দেন। উনি তখন আমাকে বলতেছে, ও একটা দুষ্ট জিনের মেয়ে, ওর বাবা দুষ্ট, ও দুষ্ট, যার জন্য বাপ মেয়ে দুজনকে আমি বন্দি করছি। আমি বললাম, আপনি কেন বন্দি করছেন? আপনি অঞ্জুকে ছেড়ে দেন, অঞ্জুর সঙ্গে আমার সম্পর্ক আছে। ঠাকুর তখন আমারে বলতেছে, তুমি বাংলাদেশ থেকে আসা একটা ছেলে, এবং তুমি খুব ভালো, আমি জানি তুমি খুব ভালো, কিন্তু এই জিন বলো বা পুরি বলো, এরা মানুষের ক্ষতি করে, এরা মানুষের উপকার করে না, এ তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, ধোকায় 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 তোমার জীবনটা শেষ করে দিচ্ছে। তুমি একটা কাজ করো, একটা ভালো বাঙালি মেয়ে দেখে তুমি বিয়ে করে সংসার করো। আমি বললাম যে না, আপনি ওকে বন্দি করে রাখছেন, আপনি ওকে দিয়ে দিতে হবে। উনি বলে যে না, দিব না, ওকে আমি ছাড়বো না, ওকে ছাড়লে ও ক্ষতি করবে, তোমারও ক্ষতি করবে, তোমার পাড়ার অনেক মানুষের ক্ষতি করবে, এবং বিশেষ করে সীতার ক্ষতি করবে। ও তোমার সাথে প্রেম ভালোবাসা করে না, ও তোমাকে ধোকা দিচ্ছে। আমি তখন বললাম যে না, আমার কাছে এটা ধোকা মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে ও সত্যি আমাকে ভালোবাসে, ও আমাকে কেন ধোকা দেবে। এই কথাবার্তাগুলোর মাঝে উনি তখন রাতটা কেটে গেল, এবং সকালে উনি আমাকে বারবার বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। এবং ইতিমধ্যে আমি জানতে পারছি সীতাকে তারা কলকাতায় নিয়ে গেছে, ওখান থেকে সীতার কোন পিসির বাড়ি আছে সেখানে নিয়ে গেছে, এবং সেখানে ভালো কবিরাজ দ্বারা সীতার চিকিৎসা হচ্ছে। তো সেই পাড়ায় এখন সীতা থাকে না। আমি তখন বললাম, দাদা আপনি যদি ওরে না দেন আমি ওর জন্য পাগল হয়ে যাব। এবং এই দাদা সবসময় আমাকে আবারও সেই বিএসএফের কাছে তুলে দিল। আমাকে প্রচুর মারা হলো বর্ডারে, এবং তারা আমাকে গুলি করে মেরে ফেলতো। আল্লাহর হয়তো ভাগ্য ভালো, আমাকে ওখান থেকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আমাকে আবারও বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। আমি আর থাকতে পারি নাই, আবারও কয়েকদিন থাকলাম, থাকার পরে আমি আবারও সে জায়গায় চলে গেছি। আমি আবারও বর্ডার ক্রস করে একইভাবে আমি আবারও সে মন্দিরে চলে গেছি। এবং মন্দিরে যাওয়ার পরে এবার দাদা আমার উপরে খুব তৃপ্ত, মানে অনেক রাগান্বিত। উনি আমাকে বলে, আমি বিএসএফ দিয়ে তোমাকে মেরেছি, তোমাকে এত আঘাত করেছি, এতবার বুঝিয়েছি, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতেছো না। তুমি পরীর প্রেমে পড়েছ, পরীরা কখনো মানুষের উপকার করে না, পরীরা কখনো মানুষকে ভালোবাসে না। তুমি যেটার মোহে পরিচিত শুধুই মরিচিকা, একটা অভয়া। এই অভয়া তোমার পুরো জীবনটাকে নষ্ট করে দিবে। বাজান এখনও সময় আছে, তুমি আমার কথা শোনো, তুমি তোমার দেশে যাও, তোমার দেশের একটা মেয়েকে বিয়ে করো। আমি তার কথা শুনলাম না, না শুনে প্রতিনিয়ত এই মন্দিরের পাশে বসে থাকে। এবং একটা সময় উনি আর আমাকে বিএসএফের হাতেও তুলে দেয় না, বা কাউকে আর কোনো কিছু বলেই না।
মন্দিরের পাশে বসে বসে আমি তখন বাঁশি বাজাতে শুরু করি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দিন রাতগুলো কাটতেছে আমি এই বাঁশি বাজায়া নিজের পুরো জীবনকে শেষ করে দিচ্ছি। এভাবে বহু মাস এই মন্দিরের পাশে ছিলাম। পরে আমার ভাই বোন এবং আমার বাবা মা তারা তখন বিএসএফের মাধ্যমে, বাংলাদেশ বর্ডার গার্ডের মাধ্যমে খুব কষ্ট করে আমাকে সেই জায়গা থেকে আবারও ধরে আনে। ধরে এনে আমার বাবা মা আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়, বিভিন্ন বড় বড় কবিরাজদের কাছে নিয়ে যায়। পানি পড়া, তাবিজ পড়া, অনেক কিছু আমাকে দিয়ে। দীর্ঘ প্রায় 12টা বৎসর আমি পাগল ছিলাম। 12 বৎসর আমি শুধু রাস্তায় রাস্তায় সীতা, কখনো সাথী, কখনো অঞ্জু এগুলো ডাকতাম। আমার দিকে যে তাকাইতো সেই হাসতো। মানে আমি মানসিকভাবে সম্পূর্ণ পাগল ছিলাম। 12 বৎসর আমি সম্পূর্ণ পাগল ছিলাম। বাঁশি বাজাই, মাঝে মাঝে বর্ডারের পাশে গিয়ে বাঁশি বাজাইতাম এবং এখানে বসে থাকতাম, ওইখানে বসে থাকতাম। 12 বৎসর আমি সম্পূর্ণ পাগল ছিলাম এবং আমার বয়স তখন প্রায় 45 বৎসরের কাছাকাছি। 45 বছরের শেষমেশ আমার পরিবার জোর করে বাংলাদেশি এক মেয়ের সঙ্গে আমাকে বিয়ে করাই দেয়। তো তার সঙ্গে বিয়ে করে দেওয়ার পরেও সে আমার বউ অনেক ভালো ছিল, নামাজ কালাম পড়া মানুষ ছিল। সে যদিও দেখতে একটু কালো ছিল, কিন্তু সে নামাজ কালাম পড়তো, খুব ভালো ছিল। এবং এরপরে এখন বর্তমান বয়স আমার অনেক বেশি। আমি হয়তো আপনার দাদার বয়সী হব, যে কোনো সময় হয়তো আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু আমার আজও অবধি পর্যন্ত আমার বর্তমানে এখন 3টা মেয়ে আর একটা ছেলে আছে। 3 মেয়ে 1 ছেলে, তারাও সবাই প্রায় বড় বড় হয়ে গেছে। তো আজও আমি বর্ডারের পাশে গিয়ে ওই ছোট্ট পাহাড়ের দিকে তাকায় থাকি। আজও আমার কাছে মনে হয় কোনো না কোনো একদিন অঞ্জু সে মন্দির থেকে বের হয়ে হয়তো আমার কাছে আসবে। এখনও অপলক দৃষ্টিতে সেদিকে তাকায় থাকি। আমার ছেলেমেয়েরা আমার গল্প শুনলে হাসে। অনেকেই বিশ্বাস করে, আবার অনেকেই বিশ্বাস করে না। আমার বাবা মা, দাদা দাদি সবাই মৃত্যুবরণ করেছে, এখন আর কেউই নেই। আমার বড় ভাইও মারা গেছে, শুধু আমি আর আমার ছোটো বোনটা আছি। তো আপনার গল্পগুলো আমার ভালো লাগে। মাঝে মাঝে বর্ডার ঘেঁষে সেই মানে বাতাসের মধ্যে বসে বসে রাত জেগে আপনার গল্পগুলো শুনি। সেখান থেকে আমার বড় মেয়ের মাধ্যমে, আমার বড় মেয়ে রাবিয়ার মাধ্যমে আমি আপনাকে আমার গল্পটা লিখে পাঠালাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই মোহাম্মদ বারেক হোসেনের জীবনের এই অলৌকিক বাস্তব গল্পটা শোনার জন্য। ওনার মেয়ে রাবিয়া, উনি হচ্ছে আমাকে গল্পটা লিখে পাঠিয়েছেন এবং রাবিয়া আমার খুব ভালো একজন সাবস্ক্রাইবার। উনি আমার সব গল্পই শোনে, প্রতিনিয়ত আমার গল্প শোনে, গল্পের নিচে কমেন্ট করে এবং উনি ওনার বাবার ইতিহাস বা ওনার বাবার গল্পটা আমাকে উনি পাঠিয়েছে, যা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। এবং বিশেষ করে এই যে বর্ডারের গল্পগুলো, বর্ডারের এপারের ওপারের গল্পগুলো আমার কাছে সত্যিই ভালো লাগে। কিন্তু পুরীর গল্পগুলো অনেক ক্ষেত্রে অনেকেই বিশ্বাস করানো কঠিন হয়ে যায়, অনেকে এটা আসলে বিশ্বাস করতে চায় না, কারণ পুরীর গল্পগুলো হয়ে থাকে সম্পূর্ণ অলৌকিক এবং এই অলৌকিকতা আপনি সহজেই কাউকে বিশ্বাস করতে পারবেন না। যাদের সঙ্গে ঘটে শুধুমাত্র তারাই হয়তো এই বিষয়গুলো বিশ্বাস করে, কিন্তু বেশিরভাগ মানুষই এটা অবিশ্বাস করে। অনেকে হয়তো মজা লাগে, ভালো লাগে, সে জায়গা থেকে শোনে, আবার অনেকে বিশ্বাস করে শোনে। যাই হোক, আমার গল্প বিশ্বাস করতে হবে সেরকম বাধ্যবাধকতা নাই। আপনি বিশ্বাস করলেই করবেন, না করলে নাই, সেটা হচ্ছে আপনার ওপিনিয়ন থেকে, আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি পুরীর গল্পগুলো রেকর্ড করি শুধুমাত্র আপনাদেরকে মানসিক আনন্দ দেওয়ার জন্য। আর অন্য যে গল্পগুলো, সেগুলো থেকে আমি চেষ্টা করি কিছু না কিছু শেখার জন্য। পুরীর গল্প থেকে যে আপনি শিখতে পারবেন না ঠিক তাও না, এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আমরা অনেকেই আমাদের জীবনে বাসনা করি, সাধনা করি। অনেকে, আমি এরকম অনেক ইমেল পেয়েছি, অনেক ছেলে, ইয়াং বয়সী ছেলে, তারা পুরীর সাধনা করতেছে। প্রতিদিন রাতে একটা পর্যায়ে গিয়ে তারা পুরীকে বশে আনার জন্য বা পুরীকে পাওয়ার জন্য সাধনা করে। এরকম অনেক আছে, হয়তো অনেকে বিশ্বাস করবেন। এরকম ঘটনা আমি অনেক আমার জীবনের গল্প অনুষ্ঠানের ইমেল বক্সে অনেক পেয়েছি, যে আপন ভাই, আমি 3 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, 14 বছর, 25 বছর পর্যন্ত লোক আছে যারা পুরীকে বশে আনার জন্য সাধনা করে যাচ্ছে। তাদের বিশ্বাস একদিন পুরী তাদের মাঝে আসবে এবং আসলে পরে তাদের জীবন অনেক সুখের হবে। এই পুরীরা আসলেই যে মানুষের জীবন সুখের হয়ে যায় তা কিন্তু সত্যি নয়। পুরীরা 99% মানুষের ক্ষতি করে, উপকার খুবই কম করে। যেমন বারেকের কথা চিন্তা করেন, শেষ বয়সে এসে যদি তিনি বিয়েটা না করতে পারতেন, তার পুরো জীবনটাই জলে গিয়েছিল। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে এই সমস্ত জিনিসের হাত থেকে রক্ষা করে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।